আহিরের ঘরের সামনে এসে থেমে গেল নুহা। ভেতরে প্রবেশ করতে কেমন যেন কুণ্ঠাবোধ হচ্ছে তার। বুকের ভেতর কেমন যেন বারবার লাগছে। সেদিনের অপমানের কথা মনে করে একবার দম নিয়ে দরজায় নক করলো, কোনো সাড়া নেই। আরেকবার নক করেও ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না। ভেতর থেকে ধীরে ধীরে দরজাটা খুললো আহির। দরজার সামনে দাঁড়িয়ে থাকা নুহাকে দেখে সে খানিকটা চমকে উঠল। নুহার চোখে চশমা মাথায় ওড়না, চোখ মুখ লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে কেঁদেছে। নুহা কোনো কথা না বলে দু হাতে ধরা ব্যাগটা এগিয়ে দিল। আহির কপাল কুঁচকে বলল, কে? নুহা কোনো কথা বলল না। ব্যাগটা একইভাবে বাড়িয়ে রইল। আহির বিরক্তিভাবে ব্যাগটা নিয়ে খুলে দেখলো ভেতরে সেই শাড়ি, জুয়েলারি। একটু বিরক্ত কণ্ঠে বলল, এগুলো আমাকে দিচ্ছ কেন? আমি এগুলো দিয়ে কি করব? নুহা স্বাভাবিকভাবে বলল, আপনার ইচ্ছা। আহির একটু চুপ করে থেকে বলল, তোমার ব্যবহার দেখে মনে হচ্ছে আমি তোমার সাথে বিশাল অন্যায় করেছি, আর এগুলো তুমি রেখে দিতে পারতে। আমি কি শাড়ি চুড়ি পরে বসে থাকব? এইবার নুহা দরজার বাদ ভাঙল। সে ঘুরে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলল, হ্যাঁ পারেন, পরে বসে থাকুন। আপনি এটারই যোগ্য। একটা মেয়েকে অচেনা একটা জায়গায় নতুন পরিবেশে কিভাবে একা ফেলে রেখে চলে যেতে পারেন? আপনি একজন ডাক্তার, তাই না? মানুষের শরীর বোঝেন, কিন্তু মন বোঝেন না। একটাও সরি বলার প্রয়োজন মনে করেননি। যদি আমার কিছু হয়ে যেত, আপনার ভিতরে কোনো দায়িত্ববোধ আছে? আর আপনার এক্স? আহির ঠান্ডা গলায় বলল, তোমার কি মনে হয় আমি এতটাই ইরেসপন্সিবল? ইডিয়ট! কথায় কথায় অপমান করার অভ্যাসটা একটু বন্ধ করো প্লিজ। তুমি গাড়িতে করে বান্ধবীর সাথে চলে যাওয়ার পরেই ফিরেছি আমি। আর তোমাকে আগেও বলেছি, মেয়েটা না তো আমার প্রেমিকা, আর না তো আমার প্রাক্তন। নুহা মুখ ফিরিয়ে রাগটা নিয়ন্ত্রণ করল। বলল, সে যাই হোক, যদি ওই মেয়ে আপনার এক্স নাই হয়, তাহলে আমাকে তার সামনে নকল হবু বউ সাজিয়ে নাটক করার মানেটা কি? অসভ্য বেকার ডাক্তার সাহেব! আপনি নাট্যশালায় যোগ দিলে হয়তো আরও সফল হতেন। আহির মুখ ঘুরিয়ে একটু ভাবুক ভঙ্গিতে বলল, সেটা তোমাকে বলতে বাধ্য নেই। আমার শর্ত পূরণ হয়েছে, এটাই ফ্যাক্ট। হিসাব বরাবর। এইবার এগুলো নিয়ে যাও। আহির ব্যাগটা সামনে দৌড়িয়ে দিল। নুহা ব্যাগের দিকে না তাকিয়ে ধীরে ধীরে হাঁটা ধরল। পিছু ফিরে দেখলেও না। যেতে যেতে একটা ঠান্ডা মন্তব্য ছড়ে দিল, আপনার বউকে দিয়েন, যাকে আপনার মতো ফালতু বেকার লোককে সহ্য করতে হবে। আহির খানিকক্ষণ চুপ থেকে নুহার যাওয়া দেখল। ঘরের ভিতরে ঢুকতে ঢুকতে চমৎকার হাসলো। চারপাশে সন্ধ্যার আবরণ নেমে এসেছে। নিচতলার বসার ঘরটি রঙিন লাইটে আলোকিত। টুকটাক অতিথিরা আসতে শুরু করেছে। আরশের জন্মদিন উপলক্ষে বাড়িতে একটা প্রাণবন্ত আমেজ। নুহাও এখন বেশ খুশি। তার মন খারাপ বেশিক্ষণ থাকে না। আসলে সে মন খারাপ রাখা পছন্দ করে না। নুহার ধারণা, এত বড় পৃথিবীতে সবার সব কিছু থাকবে এমন তো কোনো কথা নেই। কিছু কিছু অপূর্ণতা নিয়েও জীবনটাকে সুন্দর মতো উপভোগ করা যায়। নুহা আজকে একটা মেরুন রঙের গাউন পরেছে, মাথায় পরিপাটি করে মেরুন রঙের ওড়না জড়ানো। আরশের বন্ধুদের সঙ্গে মিশে গেছে এমনভাবে যেন নুহা তাদেরই বয়সী। হাসছে, খেলছে, কথা বলছে। ছোট্টদের সাথেও কি সহজে মিশে যেতে পারে মেয়েটা। দূর থেকে তাকিয়ে থাকা যে কেউ ভাবতে বাধ্য। আহির বসেছে তার বন্ধুদের সাথে। রোশান, আলিফ আর নয়ন আহিরের ঘনিষ্ঠ বন্ধু। সবার মুখে গল্পের ফোয়ারা। নুহাকে দেখে হঠাৎ রোশান থমকে গেল। চমকে উঠে বলল, ভাই, ওই তো ওই মেয়েটা। মানে তুই কি ওকে সত্যিই বিয়ে করবি? এর হালকা হেসে বলল, আরে না, আমাদের বাড়ির গেস্ট। একটা ছোট হেল্প করেছে, এই আর কি। রোশান আহিরের কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলো, মানে তোর সাথে কোনো সম্পর্ক নেই? নো ওয়ে, কিন্তু সম্ভাবনা আছে, তাই না? না রে, একেবারেই না। রোশানের চোখ চকচক করে উঠল। আহিরের কাঁধে হাত রেখে মুখে সুন্দর একটা হাসি নিয়ে বলল, তাহলে ভাই আমার একটা কাজ করে দে, একটু সেটিং করিয়ে দে। আমার হেব্বি পছন্দ হয়েছে মেয়েটাকে। আহির বিরক্ত চোখে তাকালো, হাত ঝাড়তে ঝাড়তে বলল, তোর মাথা খারাপ হয়েছে রোশান? ও আমার থেকে অন্তত 8-9 বছরের ছোট। ওইটুকু একটা মেয়ে, তোর লজ্জা করে না? তাছাড়া ওকে তুই পছন্দ করলি কখন? রোশান একটু গম্ভীর হয়ে বলল, বয়স তো ব্যাপার না, মনটা ভালো হলেই হয়। মেয়েটার একদম সাদামাটা সুন্দর আছে,
কেমন যেন মায়াবী। আর আহির রোশনের কথা কেটে দিয়ে রোশনের কাঁধে হাত রেখে বলল, সাদামাটা বলছিস ঠিকই, তুই ওকে ভালো করে দেখছিস? ভালো করে দেখ, ওর মতো মেয়ে তোর সাথে মানাবে না রে বন্ধু। দেখ তুই ফর্সা, লম্বা, হ্যান্ডসাম, ও তেমন ফর্সাও না, আর চোখে চশমাও পরে। আমি দেখেছি চুলটাও তেমন লম্বা না, আর গ্রাম থেকে এসেছে, কালচার সবই আলাদা। আর বউ বরের কাঁধ অব্দি না হলে মানায় না। এই মেয়েটা তো তোর সমান লম্বা, তোর মতো ছেলের সাথে এমন মেয়ে তুই মানলে ও আমি মানতে পারছি না, ওর সাথে তোকে একদমই মানাবে না। আহিরের কথায় রোশন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু মাথা নেড়ে বলল, তা তুই ভুল বলিস নি ভাই, আমি আগে ভাবিনি। আসলে আমিই বাড়াবাড়ি করে ফেলেছি, মেয়েটা আসলেই আহামরি সুন্দর না। কোথায় আমার মতো হ্যান্ডসাম ছেলে আর কোথায় ও মানাবে না সত্যি। পাশে বসে থাকা আলিফ আর নয়ন মুখ টিপে হাসছে। আলিফ বলল, ঠিকই বলছিস, একেবারে বাদরের গলায় মুক্তোর মালার মতো লাগবে, তোর গলায় ওর জোলাই উচিত না। নয়ন বলল, আহির তুই একটু ওকে আমার সাথে পরিচয় করিয়ে দে না। আহির উঠে দাঁড়িয়ে বলল, স্যার তো এখন কেক কাটার টাইম হয়ে যাচ্ছে, চল। কেক কাটা শেষ হতে ঘর জুড়ে হইচই পড়ে গেল। ছোটরা কেক মাখা নিয়ে নিজেদের মধ্যে ছোটোখাটো যুদ্ধ শুরু করে দিয়েছে। কেউ চোখে, কেউ গালে, কেউ কপালে কেক মেখে দিচ্ছে একে অপরকে। হাসির রোল উঠছে এখানে ওখানে। নুহা একপাশে দাঁড়িয়ে হাতে এক টুকরো কেক নিয়ে দ্বিধাগ্রস্ত মুখে তাকিয়ে আছে। তার কথা মাথায় ঘুরছে একটা দুষ্ট চিন্তা। তাইফ মীরের সাথে সে বাজি ধরেছে তার ওই রাগী গম্ভীর বদমেজাজি বড় নাতিকে কেক মাখাতে হবে। কিন্তু এখন সমস্যা হলো, সাহস কেক মাখাতে গেলে যদি সবার সামনে অপমান করে, তার অহংকার তো আকাশচুম্বী। নুহার চোখ পড়ে আহিরের দিকে। কিছুটা দূরে দাঁড়িয়ে আহির পরনে সাদা ইন করা শার্ট, কালো প্যান্ট, জেল দিয়ে চুলগুলো পরিপাটি করা। বন্ধুদের সাথে দাঁড়িয়ে হালকা হাসি মুখে মাঝে মাঝে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে ঠোঁট ছোঁয়াচ্ছে। পুরো ভঙ্গিতে একটা চুম্বকীয় আকর্ষণ। নুহার নিজের কপালে হাত টুকল। সে কি এই লোকটাকে ভয় পাচ্ছে? একদমই না। নুহা এগিয়ে গেল, আহিরের সামনে গিয়ে দাঁড়িয়ে হালকা গলায় বলল, এই যে আহির ভাই, একটু শুনুন তো। সবে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসে ঠোঁট চুইয়েছে আহির। এমন সময় নুহার কণ্ঠ কানে যেতেই কোল্ড ড্রিঙ্কসটা যেন ভুল পথে গলা দিয়ে চলে গেল। আহির হিচকি দিয়ে কাশতে লাগলো। আলিফ তাড়াতাড়ি এগিয়ে এসে আহিরের পিঠে হাত দিতে দিতে বলল, সাবধানে ভাই, কি করছিস? আহির নিজেকে সামনে নিয়ে বলল, কি বললে তুমি? নুহা ঠোঁটে এক সিলতে হাসি টেনে বলল, বলছিলাম আপনার সাথে একটু দরকার ছিল, একটু আসবেন? আহির ব্রু কুচকে বলল, এখানেই বলো, এরা আমার ঘনিষ্ঠ বন্ধু, সমস্যা নেই। নুহা কিছুটা সময় নিয়ে বলল, আপনি কিছু মনে করবেন না তো? আহির নুহার দিকে তাকালো। আহিরকে কিছু বলতে না দিয়ে নুহা পরবর্তী মুহূর্তে এক জটকায় হাতে থাকা কেকটা দু হাতে দিয়ে তুলে একেবারে আহিরের গালে চেপে মাখিয়ে দিল। চারিদিকে পিনপতন নীরবতা, যেন কেউ হঠাৎ সবার নিঃশ্বাস বন্ধ করে দিয়েছে। আহির নিজের জায়গায় জমে গেল, চোখ মুখ স্থির, যেন কেউ তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চেয়ারে বসিয়ে দিয়েছে, অথচ চেয়ারটা ছিলই না। পরের মুহূর্তে উত্তেজিত হয়ে চেঁচিয়ে উঠল তাইফ মীর। হাসতে হাসতে বললেন, দেখো দেখো, আমি বলেছিলাম না, আমার প্রেডিকশন কখনো ভুল হয় না। প্রাউড অফ ইউ নুহা। সবাই হেসে উঠল। রোশন তো হাসতে হাসতে হেলে পড়েছে। আহির দাঁড়িয়ে শুধু তাকিয়ে রইল হতবাক হয়ে। কিছু বলবে তার আগে নুহা হেসে সরি বলে সিঁড়ির দিকে ছুটে পালাতে লাগলো। পেছন থেকে আহিরের কণ্ঠ ভেসে এলো, ওই দাঁড়াও বলছি, দাঁড়াও নুহা। তৎক্ষণাৎ আহিরও নুহার পেছনে দৌড়াতে লাগলো। আরিফা বেগম, তাইফ মীর সবাই আহিরকে ডাকছেন, থামাতে বলছে, কিন্তু আহির শুনল না। নুহা যেন প্রাণ হাতে করে দৌড়াচ্ছে। সে জানে আহির তার ঠিক পেছনেই আছে। ধরা পড়লে এই লোকটা ঠিক কী করবে তা সে কল্পনাও করতে পারছে না। হৃৎপিণ্ড যেন দৌড়ে তার আগে সিঁড়ি ভেঙে উপরে চলে যেতে চাইছে। করিডোরে এসে হঠাৎ থেমে গেল নুহা। পেছনে ফিরে তাকালো
তাকালো, না আহির নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁপ ছেড়ে বাঁচল। আহির আসছে না দেখে নুহা খুশি খুশি আবারও নিচে নামার জন্য এগোতে গেল। সিঁড়ির দিকে এগোতেই আচমকা আহির তার সামনে এসে দাঁড়ালো। নুহা ভূত দেখার মতো চমকে এক পা পিছিয়ে গেল। চোখে মুখে আতঙ্কের ছায়া, আহিরের চোখে গম্ভীরতা, চোখ মুখ শক্ত, মুখে কোনো কথাই নেই, শুধু পলকহীনভাবে তাকিয়ে আছে নুহার চোখের দিকে। নুহা কাঁপা গলায় বলল, দেখুন, আমি সরি বলেছি, খবরদার এক পাও এগোবেন না, বলে দিচ্ছি। আহির এক পা এগিয়ে এলো, ঠান্ডা স্বরে বলল, এই সরিটা দিয়ে আমি কি করব? আর এগুলোও কি করবে? নুহা তড়িঘড়ি করে আরও ফেসালো, দেখুন, ভালো হচ্ছে না, আমি আপনাকে। নুহার কথার মাঝখানে পা হড়কে গেল, শরীরটা পেছন দিকে ঝুঁকে গেল, নিচের দিকে ছিটকে যাচ্ছিল। ঠিক তখনই আহির এসে তাকে ধরার চেষ্টা করলো, তবে ফল যা হবার তাই হলো। দুজনেই একসাথে পড়ে গেল নিচে। আহির ঠিক সময়ে এক হাতে নুহার মাথার পেছনে দিয়ে আঘাত আটকালো, নিজে পুরোটা গিয়ে পড়ল নুহার উপর। নুহার চোখ মুখ খিচে বন্ধ নিয়েছে, চুলগুলো ছড়িয়ে আছে মুখ জুড়ে। এক হাতে আহিরের শার্টের কলার আঁকড়ে ধরেছে। আহির কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল নুহার মুখের দিকে। নুহা ধীরে ধীরে চোখ খুলতে আবিষ্কার করলো আহিরের মুখ একদম তার মুখের কাছে। চোখে চোখ রেখে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে নুহার দিকে। নুহা কিছু একটা বলার জন্য ঠোঁট খুলতে যাবে, তখনই আহির অদ্ভুত এক কাজ করলো। এক হাত দিয়ে নিজের গাল থেকে একটু কেক তুলে নুহার ডান গালে লাগিয়ে দিল। নুহা চোখ বন্ধ করে ফেললো চকিয়ে। আহির থামলো না, পুনরায় একই কাজ করলে এবার নুহা বাম গালেও কেক লাগিয়ে দিল। একটুখানি কেক নুহার নাকের ডগায় ছোঁয়ালো। আহিরের ঠোঁটে চাপা হাসি। কাজটা শেষ করেই চুপচাপ উঠে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার সাথে লাগতে এসো না মেয়ে, এই বেকার ডাক্তারের সাথে লাগতে আসার ফলটা কেমন হয় এখন নিশ্চয়ই বুঝেছ। কথাটা বলে আহির আর দাঁড়ালো না, নির্লিপ্ত মুখে ধীরে ধীরে হাঁটতে চলে গেল। নুহা চুপচাপ অবাক হয়ে আহিরের চলে যাওয়া দেখলো, ধীরে ধীরে উঠে বসলো। এই লোকটা এতটা স্বার্থপর, একবার কি হাতে বাড়িয়ে তুলতে পারতো না? আবার কি সাহস, কেক মাখিয়েছে, উফ, এত স্পর্ধা। নুহা মনে মনে গজগজ করলেও গলার ভেতরটা কেমন যেন শুকিয়ে আসছিল তার। হৃদস্পন্দন এত জোরে বাজছিল যে নুহার মনে হচ্ছিল এখনই সেটা বুক ছেড়ে বাইরে বেরিয়ে আসবে। নুহার মন চাইছিল এই বেকার ডাক্তারটার গুষ্টি উদ্ধার করে দিতে। নিজেকে সামলে নিয়ে নিচে নামতে আরশ নুহাকে দেখে অট্ট হাসিতে ফেটে পড়ল। নুহার রাগ তখন মাথার চূড়ে। সে কাঁদো কাঁদো মুখ করে সোজা গিয়ে দাঁড়ালো তায়েব মীরের সামনে। দেখো না দাদু, তোমার নাতি আমার কি অবস্থা করেছে, এ কিভাবে মানায়? চারপাশে সবাই ঠোঁট টিপে হাসছে, এমনকি আহিরও। তায়েব মীর খানিকটা কড়া চোখে তাকালো আহিরের দিকে, তারপর স্নেহ ভরে নুহার মাথায় হাত বুলিয়ে একটা টিস্যু বাড়িয়ে দিলেন। বললেন, আহির, এটা কোনো ব্যবহার হলো? একটা বাচ্চা মেয়ে ভুল করেছে বলে তুমি এমন করবে? রাগ করিস না, বুবুও যতই করুক, শেষমেশ শেষ কিন্তু তুই। আরশ একটা গিটারটা হাতে তুলে নিয়ে এসে দাঁড়ালো আহিরের সামনে। আহিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাই, এবার তোমার পালা, আমার দ্বিতীয় গিফট। আহির গিটার হাতে নিতে নুহার চোখ ছানা বড়া, মাথার ভেতর যেন সাইরেন বাজতে লাগলো। এই অসভ্য ইতর বেয়াদব লোকটা আবার গানও গায়, গিটার বাজায়, হে আল্লাহ। তায়েব মীর নুহাকে নিজের পাশে ডেকে বসালেন। আহির একটা চেয়ারে বসে গিটারের তার অদ্ভুত ভুলালো। মুহূর্তে এক মিষ্টি সুর ভেসে উঠল ঘর জুড়ে। সবার চোখ তার দিকে। উপস্থিত সবাই পুরো মন দিয়ে অপেক্ষা করছে। আহির গলা খুলল রবীন্দ্রনাথের সেই চিরপরিচিত গান, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের ফানে উদাসী মন দেয়। গানের সুর শেষ হতেই মুহূর্তে চারপাশ হাততালিতে মুখর হয়ে উঠল। কারো চোখে বিস্ময়, কারো চোখে প্রশংসা। নুহা চুপচাপ মুগ্ধ হয়ে শুনছিল। এই লোকটা নিঃসন্দেহে ভালো গায়। নুহার মুখের রাগ অভিমান মিলিয়ে গিয়ে মনের ভেতর একটু গোড় লাগা প্রশংসা যেন নিজের অজান্তে বাসা বাঁধল। আরশ খুশি হয়ে নুহার পাশে এসে বলল, দেখেছ, আমার বাইকে সব দিক থেকেই বেস্ট, কি মারাত্মক গায় না? নুহা খানিকটা মুখ বাঁকিয়ে বলল, যাও তো ভাইয়ের সামসা, এরকম টুকটাক গান তো সবাই গাইতে পারে। আরও সব বেঞ্চি কাটলো। তাহলে একটা গেয়ে দেখাও। তুমি যেহেতু আমাকে কোনো গিফট দাওনি, তাই গান গেয়ে ফুসিয়ে দাও। এই গানটা ধরে নাও
আমার জন্মদিনে তোমার থেকে পাওয়া উপহার। নুহা এক মুহূর্ত চিন্তায় পড়ে গেল, তারপর ধীরে বলল, আমি গান গাইব? তাইফ মীর হাসি মুখে সাহস জোগালেন, দেখিয়ে দে তো বুবু, আমি জানি তুই এর চেয়ে ভালো গাইতে পারিস, তোর উপর আমার পূর্ণ বিশ্বাস। নুহা উঠে দাঁড়িয়ে এগোতে যাবে ঠিক ঠিক কিন্তু সেই মুহূর্তে হঠাৎ নুহার পায়ে কিছু একটা বিঁধে গেল। সে ব্যথায় চিৎকার করে নিচে বসে পড়ল। হঠাৎ করেই মুহূর্তের মধ্যে আনন্দঘন পরিবেশ থমকে গেল। চারপাশে সবার চোখ শুধু নুহার দিকে। আহির ছুটে এলো, নুহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তাইফ মীরও তৎক্ষণাৎ এসে পাশে বসলেন। কেউ কিছু জিজ্ঞেস করার আগে চোখে পড়ল মেঝেতে রক্তের ছোপ। নুহার পায়ের নিচে ভাঙা গ্লাসের টুকরো, এক টুকরো কাজ ঢুকে গেছে পায়ের মাংসে। নুহা মুখ খিচে ব্যথা চেপে দৌড়ে বসে আছে। আহির খুব আলতোভাবে কাঁচটা বের করেই আনলো, তারপর নুহাকে দৌড়ে সোফায় বসিয়ে দিল। এই ফাঁকে আরিফা বেগম ফার্স্ট এড বক্স হাতে নিয়ে এসে পড়লেন। আহির নুহার পাটা নিজের হাতে তুলে নিতে নুহা মাথা নাড়িয়ে মানা করলো। আহির বলল, সামান্য না, ক্ষতটা বেশ গভীরে, এখন যদি ঠিক করে ব্যান্ডেজ না করা হয় পরে সমস্যা হবে, একটু ব্যথা লাগবে, সহ্য করো। আরিফা বেগম এসে নুহার পাশে বসে তাকে বুকে জড়িয়ে ধরলেন। নুহার বুকটা হঠাৎ কেঁপে উঠল। এই স্পর্শে যেন বহুদিনের অভাব মিটল। সে ডুকরে কেঁদে উঠলে একটা অসহায় শিশুর মতো। আরিফা বেগম আর তাইফ মীর দুজনে মিলে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। আহির ব্যান্ডেজ শেষ করে বলল, আম্মু তুমি বরং সবার খাবার ব্যবস্থা করো, অনেক রাত হলো, খাওয়া দাওয়া করেই ফিরবে সবাই। নুহা বরং ঘরে গিয়ে রেস্ট করুক, ওর খাবারটা ঘরে পাঠিয়ে দাও, কিছু ওষুধ লাগবে আমি গিয়ে নিয়ে আসছি। আরিফা বেগম সায় দিয়ে চলে গেলেন। নুহা এক ঝলক তাকালো আহিরের দিকে। ছেলেটার শার্ট প্যান্ট সব রক্তে লাল হয়ে গেছে, কিন্তু মুখে কোনো বিরক্তির ছায়া নেই। ডাক্তার বলে হয়তো এমনটা। আহিরও তাকালো। চোখাচোখি হতে নুহা দ্রুত চোখ সরিয়ে নিল। আহির জিজ্ঞেস করলো, একা যেতে পারবে? নুহা কিছু বলল না। উঠে দাঁড়াতে গিয়ে প্রায় পড়ে যাচ্ছিল। আহির সঙ্গে সঙ্গেই ধরে ফেলল, তারপর এককে ফাজা কলো করে তুলে নিল তাকে। নুহা অভাবিতভাবে আহিরের গলা জড়িয়ে ধরল, না চাইতেও অবচেতনে। আহির খুব ধীরে তাকে ঘরের খাটে নিয়ে বসালো, বলল, সামান্য বিষয়ে এত সাহসী মেয়েরা কাঁদে? ছি, চিচকাদুনি যাকে বলে, একদম তাই। নুহা কপট রাগে বলল, এই দেখুন। আহির হালকা হাসলো, দেখছি তো অলরেডি, এখানে বসে থাকো, তোমার খাবার আম্মু এনে দেবে। আর কিছু না বলে আহির ঘর থেকে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর দরজায় টোকা দিয়ে আরিফা বেগম ঘরে ঢুকলেন, হাতে খাবারের ট্রে। তার পেছনে রৌফ মীর, তাইফ মীর, আঞ্জোরা বেগম। সবার চোখে চিন্তার ছায়া। এই দৃশ্যটা নুহার কাছে একেবারেই অচেনা, অভ্যস্ত নয় সে। এর আগে তাকে নিয়ে এত চিন্তা করতে কাউকে দেখেনি নুহা। ছোটবেলা কেটেছে নিঃসঙ্গ বিছানায়। যখন অসুস্থ হতো বাড়ির কাজের লোকে রমেলা খালা সেবা করত। আজ সেই মেয়েকে অচেনা বাড়িতে ঘিরে আছে এতগুলো মানুষ। কেউ কেউ তো তাকে চেনেও না সেভাবে, অথচ চোখে মুখে সবাই এরকম দুশ্চিন্তা, একরকম মমতা নিয়ে ঘিরে আছে। সত্যি বলতে নিজের বাড়িতে অসুস্থ হলেও এত মানুষ কখনো পাশে এসে বসেনি। চাচি ফুফিরা তো দূরের কথা, কতবার অসুস্থ হয়ে পড়ে থেকেছে, তাদের মনেই পড়েনি দেখতে আসতে। আজ এই অল্প কয়েকদিনেই এক জায়গা মানুষ তাকে যেন আপন করে নিয়েছে। এই ভাবনাগুলো যখন নুহার ভেতরে ফাঁক খাচ্ছিল, তখন আরিফা বেগম প্লেট থেকে এক চামচ ভাত তুলে তার মুখের সামনে তুলে দিলেন। সেই মুহূর্তে অব্যক্ত কিছু আবেগ জমে উঠল নুহার চোখে। চোখ বাড়ি হয়ে এলো হঠাৎই। চোয়ালের কাছে একটা ব্যথা, বুকের ভেতর কান্নার চাপে সে ডুকরে উঠল। আরিফা বেগম চমকে উঠে তার মাথায় হাত রাখলেন। কি হলো মা, পায়ে খুব ব্যথা করেছে বুঝি? একটু সহ্য করো, আহির গিয়েছে ওষুধ আনতে, এক্ষুনি ফিরে আসবে। নুহা মাথা নাড়ল, মানে না, তেমন কিছু না। এই কান্নার ব্যথাটা শরীরে নয়, অন্য কোথাও। এই যে কেউ মাথায় হাত রাখছে, মুখে তুলে দিচ্ছে, বা তেমন স্পর্শ যে তার জীবনে ছিল না এতদিন। নুহা এদিকে দিয়ে যে বড্ড অভাবী। আরিফা বেগম বুঝে ফেললেন সবটা, শান্ত গলায় বললেন, এত কান্না করার কি আছে বোকা মেয়ে? আমি তো তোমার মায়ের মতোই না, জানো। শুরু থেকে একটা মেয়ের আমার ভীষণ শখ ছিল, তবে আল্লাহ তাআলা দুটা ছেলেই দিয়েছেন। যখন শুনলাম একটা মেয়ে আমাদের বাড়িতে থাকবে, আমি যে কি খুশি হয়েছিলাম।
বিশ্বাস না হলে জিজ্ঞেস করো তোমার আঙ্কেলকে। আরিফা বেগম পুনরায় নুহাকে খাওয়াতে লাগলেন। নুহা কিছু বলল না, না করতেও পারল না। এই অচেনা আদরে সে যেন ভেতরে ভেতরে গলে গেল, নিঃশব্দে সম্মতি জানালো। এই সময়ে দরজার ওপাশে একটুখানি শব্দ হলো। আহির ঘরে ঢুকলো, হাতে ওষুধের ব্যাগ। ভেতরের দৃশ্য দেখে সে এক মুহূর্তে দাঁড়িয়ে রইল। আহির ধীরে এসে পাশে বসে ব্যাগটা নামিয়ে রাখলো। নুহার খাওয়া শেষ হতে আরিফা বেগম তাকে ওষুধ খাইয়ে দিলেন। একে একে সবাই চলে গেল। অতিথিরাও বিদায় নিয়েছেন ইতিমধ্যে। আহির কিছু না বলেই চলে যাচ্ছিল। তখনই পেছন থেকে নুহার কণ্ঠ ভেসে এলো, ডাক্তার শুনুন। আহির থমকে দাঁড়ালো। নুহার চোখে মুখে দ্বিধার ছায়া। আহির নিজেই এগিয়ে এসে বলল, কিছু বলার আছে তোমার? বলছিলাম ধন্যবাদ। আহির হালকা মাথা নাড়ালো, বলল, ইটস ওকে, এটা আমার দায়িত্ব ছিল। তোমার জায়গায় অন্য কেউ হলেও আমি একই কাজ করতাম। এখন শুয়ে পড়ো। কথাটা বলে আহির আর দাঁড়ালো না। দরজা হালকা শব্দে বন্ধ করে চলে গেল। নুহা তাকিয়ে রইল দরজার দিকে। চোখের কোণে এক ফালি হাসি ফুটল তার। যাকে এতদিন অকাজের অহংকারী এক বেকার ভেবেছিল, সেই মানুষটা ততটাও খারাপ নয় বোধ হয়। সকালের আলো ঘর ভরে ছড়িয়ে পড়েছে। বেলা যে গড়িয়ে গেছে সেটা নুহা বুঝতে পারল ঘুম ভাঙতেই। নিজেই ধীরে ধীরে নিচে নেমে এলো। বসার ঘরে এসে চারপাশে তাকিয়ে দেখলো ঘরটা বেশ ফাঁকা, কোথাও কারো কোলাহল নেই। আরিফা বেগম এগিয়ে এসে হাসি মুখে বললেন, আরে নুহা, বসো বসো। নিচে আসতে গেলে কেন? আমাকে ডাকতে পারতে না? নুহা হালকা হাসলো, সোফায় বসে বলল, আমি একদম ঠিক আছি আন্টি, কিন্তু বাড়ির বাকি সবাই কোথায় গেল? দাদু দাদিকে তো দেখছি না। সবাই যার যার কাছে বেরিয়ে গেছে। আর আব্বা আম্মা আজ সকালে গ্রামের বাড়ি গেছেন। আমি ইচ্ছে করেই তোমাকে ডাকিনি, ভেবেছিলাম তোমার ঘুমটা খুব দরকার ছিল। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি, তারপর আমরা দুজনে একসাথে একটু গল্প করব। ঘড়ির কাঁটা 10টা ছাড়িয়েছে। চারপাশে ঘন অন্ধকারে ঢাকা। সারাদিনের ব্যস্ততা শেষে আহির ক্লান্ত ভঙ্গিতে দরজাটা খুলে ঘরে ঢুকলো। ড্রয়িং রুমে ঢুকেই থমকে দাঁড়াতে হলো তাকে। সোফায় আরিফা বেগম বসে আছেন, কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে নুহা, আর অন্য পাশে আরশও ঘুমে ডলে পড়েছে। আহির চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল। আহিরকে দেখে আরিফা বেগম মুখ শক্ত করে বললেন, এত দেরি করলি যে? আমি যে তোকে কয়বার ফোন দিয়েছি, খেয়াল আছে তোর? এইভাবে প্রতিদিন তোর জন্য রাত জেগে বসে অপেক্ষা করতে পারবো না আমি, বুঝেছিস? আহির জুতা খুলে ধীরে ধীরে এগিয়ে এলো। আসলে আজ একটু ঝামেলা হয়েছিল, কিন্তু আম্মু এসব বাদ দাও। তুমি এইভাবে কতক্ষণ ধরে বসে আছো? কোমর তো ব্যথা করবে তোমার। আরিফা বেগম নুহার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, ভালোই লাগছে, মেয়েটা খুব ভালো। জানিস আহির, ওর মধ্যে এক ধরনের শান্ততা আছে। মেয়েটার ভিতরে ভিতরে ভীষণ একা। আজ অনেক গল্প করেছে আমার সঙ্গে। আর বলিস না, আরও ও দুজনেই দুষ্টুমি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে। আমি ভাবলাম তুই এলে তবেই ওদের ডাকবো। আহির বিরক্তির ভঙ্গিতে ভুলল, তাই বলে সারা রাত এভাবে বসে থাকবে? ঢাকাও ওদের, ঘরে পাঠাও, পরে অসুবিধা হবে তোমার। আরিফা বেগম মুখ ফিরিয়ে কণ্ঠে নাটুকের রাগ এনে বললেন, আমি তো তোর উপর রেগে আছি। আমার সোজা সোজা জবাব চাই আহির। আমি আবার কি করেছি? কিসের জবাব চাও? আজকে নুহার জায়গায় তোর বউ থাকার কথা ছিল। দেখ আহির, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি বৌমা চাই, মানে চাই। আমি তোকে অনেক দিন ধরে বলে আসছি, আর একটা মেয়েও দেখেছি তোর জন্য। আগে বল দেখা করবি কিনা, না হলে আমি এইভাবে বসে থাকবো। আহির নিরীহ মুখ করে আরিফা বেগমের দিকে তাকালো। এটা কোন ধরনের ছেলে মানুষই আম্মু? ঠিক আছে, দেখা করব। এখন খিদে পেয়েছে, আগে কিছু খাই। 2-3 দিন কেটে গেছে। এই কদিনে আহিরের সঙ্গে নুহার তেমন করে দেখা সাক্ষাৎই হয়নি। নুহা যখন ঘুম থেকে ওঠে ততক্ষণে আহির বেরিয়ে যায়, আর ফেরে অনেক রাত করে। ততক্ষণে নুহা ঘুমিয়ে যায়। আজকে সকাল থেকে আকাশের অবস্থা খারাপ। ইতিমধ্যে বাইরে তীব্র ঝড় শুরু হয়েছে। বৃষ্টির ফোঁটাগুলো জানালায় টুকরো টুকরো শব্দ তুলছে। পুরো বাড়িটা যেন থমকে আছে। বাড়িতে আজ নুহা একা।
আরিফা বেগম, রউফ মীর আর আরশ তিনজনেই আরিফা বেগমের বাবার বাড়ি গেছেন। আহিরও সকালে বেরিয়ে গেছে। ফাঁকা বাড়িতে একা বসে থাকতে ভালো লাগছিল না নুহার। হঠাৎ মনে পড়ে গেল এই তো সুযোগ নিজের গোয়েন্দাগিরি দেখানোর। আরিফা বেগম কয়েকদিন ধরেই চিন্তিত ছিলেন আহিরকে নিয়ে। ছেলের বয়স হয়েছে, তবুও সে বিয়ের প্রসঙ্গে কোনো আগ্রহই দেখায় না। বারবার চাপ দেওয়ার পরও সোজাসুজি এড়িয়ে যায়। তখনই নুহা মজা করে বলেছিল, হয়তো কারোর সঙ্গে সম্পর্ক আছে, গার্লফ্রেন্ড কিছু একটা আছে। আর সেই থেকেই আরিফা বেগম তাকে দায়িত্ব দিয়ে বসেছেন। নুহা যেহেতু এখন ঘরের মেয়ে হয়ে গেছে, তাই খোঁজ খবর নিয়ে তাকেই বের করতে হবে আসলেই কেউ আছে কিনা। নুহা আহিরের ঘরের সামনে এসে দাঁড়ালো। একবার এদিক ওদিক তাকিয়ে নিশ্চিত হয়ে দরজাটা খুলল। যদিও বাড়িতে কেউ নেই, তাও নুহার কেমন অস্বস্তি হচ্ছে। বিনা অনুমতিতে কারো ঘরে ঢোকা আসলেই উচিত নয়, এইটুকু তো সে জানে। নুহা ঘরে ঢুকে থমকে গেল। ঘরটা অবাক করা রকমের গোছানো পরিপাটি। কোথাও কোনো বিশৃঙ্খলা নেই, প্রতিটা জিনিস আপন নিয়মেই সাজানো। নুহা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, ঠিক বুঝতে পারছে না কোথায় থেকে শুরু করবে। এই লোকের কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে, সেটা নুহার নিজেরই বিশ্বাস হয় না। তবে কোনো কিছুই অসম্ভব নয়, থাকতে ও পারে। লোকটা বেশ চালাক, নুহা এইটুকু বুঝেছে। আচমকাই নুহার চোখে পড়ে একটা দৃষ্টিনন্দন শোপিস, সাদা মার্বেলের উপর হালকা গোলাপি রঙের শাপলা ফুল। সে হাত বাড়িয়ে শোপিসটা তুলে নিল। অপলক তাকিয়ে দেখছিল। এমন সময় হঠাৎ কারো পায়ের শব্দ পেয়ে তাড়াহুড়া করে ঘুরতে তার হাত থেকে শোপিসটা ছিটকে পড়ে গেল। মাটিতে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গেল। বাইরে চলছে তুমুল ঝড় বৃষ্টি। জানালার কাছে অবিরাম বৃষ্টির ফোঁটা পড়ছে। আকাশের মাঝে মাঝে গর্জে উঠছে মেঘ। নুহা মুহূর্তেই ছুটে গিয়ে আলমারির ভেতর লুকিয়ে পড়ল। কে হতে পারে এই সময়ে? ঘরে তো আর কেউ থাকার কথা নয়। চোর? কথাটা ভাবতে নুহার নিজের উপর রাগ হলো। যদি চোরে হয় তাহলে সে কেন লুকাচ্ছে? চোর তো সে না। এমন সময় আলমারির ফাঁক দিয়ে এক ঝলক চোখে পড়তে নুহার গলা শুকিয়ে গেল। আহির! চোখের সামনে যেন বিশ্বাস হচ্ছে না তার। আহির ঘরে ঢুকেছে, কিন্তু কিভাবে এলো? ঝড় বৃষ্টিতে একেবারেই ভিজে গেছে আহির। ভেজা শার্ট শরীরের সঙ্গে লেপ্টে আছে, আর ধীর শরীর গঠন যেন তাতে আরও স্পষ্ট হয়ে উঠেছে। চোখে মুখে বেশ বিরক্তি। নুহা তাকিয়ে থাকতে থাকতে থমকে গেল। আহির শার্টের বোতামগুলো একে একে খুলতে শুরু করেছে। নুহা দেখতে পারল না, চোখ দুটো জোর করে বন্ধ করে ফেলল। মাথার ভেতর এলোমেলো চিন্তা ঘুরপাক খেতে লাগলো। বের হতে বিপদ না হলেও সমস্যা, আমি কোথায় ফেসে গেলাম? আহির শার্টের বোতামে হাত চালাতে গিয়ে হঠাৎ থেমে গেল। চোখ পড়ে গেল মেঝেতে ছড়িয়ে থাকা ভাঙা শোপিসে। কপালে বাজ ফেলল সে। সতর্ক চোখে চারপাশে তাকাতেই আলমারির ফাঁক গলে সাদা রঙের একটা ওড়না উকি মারছে। দেখে মুহূর্তে ভ্রু কুঁচকে তাকালো। ধীর পায়ে এগিয়ে গিয়ে ওড়নাটার এক প্রান্ত ধরে টান দিতে সঙ্গে সঙ্গে ভেতর থেকে ভারসাম্য হারিয়ে নুহার ছিটকে বেরিয়ে এসে সোজা আহিরের বুকের উপর পড়ল। নুহার কপাল গিয়ে ঠেকলো আহিরের বুকে। সাথে সাথে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল নুহা। বুকের ভেতরে তীব্র গতিতে দুকফুক শব্দ। বয়ের ছোট ঠোঁট শুকিয়ে এসেছে। ভেবেই পাচ্ছে না এই মুহূর্তে আহির কি করবে, কিংবা সে নিজেই কি বলবে। লোকটা যদি কিছু জিজ্ঞেস করে, কি বলবে? মান সম্মান সব শেষ। আহির নড়াচড়া না খেয়ে খানিকক্ষণ পর গলা খাকারি দিয়ে বলল, সমস্যা কি তোমার? এভাবে একটা অবিবাহিত ছেলেকে জড়িয়ে ধরে থাকা মানে তো আমার সামাজিক মৃত্যু, বদনাম হয়ে যাবে আমার। কথাটা কানে যেতেই নুহা তড়াক করে সরে এলো। ঘুরে দাঁড়াতে না দাঁড়াতেই নিজের পোশাকের অবস্থান টের পেয়ে লজ্জায় চোখ নামিয়ে নিল। কিছুটা ঘাবড়ে গিয়ে হলো রাগ সামলে বলল, একদম বাজে কথা বলবেন না। আমার ওড়নাটা ফেরত দিন আগে। আপনি তো দেখছি চরম অসভ্য। আহির তখনই খেয়াল করলো ওড়নাটা এখন ওর হাতেই ধরা। নিজে অস্বস্তিতে পড়ে ও দ্রুত ওড়নাটা নুহার দিকে এগিয়ে দিল। বলল, সরি, তবে তার আগে বলো তুমি আমার আলমারির ভিতরে কি করছিলে? নুহা ওড়নাটা গায়ে জড়িয়ে চুপ করে গেল। উত্তরটা তার নিজেরই অজানা। সত্যিটাও বলা যাবে না। কিছু বলার আগে আহির তার দিকে এগিয়ে এসে একটু ঝুঁকে নুহার মুখের দিকে তাকালো। কি হলো? মুখে কথা বন্ধ হয়ে গেছে? কিছু বলো। ফাঁকা বাড়িতে লুকোচুরি খেলছিলে নিশ্চয়ই? নুহা একটু ইতস্ত করে বলল, না মানে, হ্যাঁ আমি লুকোচুরি খেলছিলাম। আহির হালকা হাসলো। আচ্ছা, কার সঙ্গে? কার থেকে লুকিয়েছিলে?
যার কাছ থেকে লুকে সে কৈফিয়তও আপনাকে দিতে হবে। আর আপনি হঠাৎ আসলেন কিভাবে? আম্মু ফোন করে বললেন তুমি একা আছো, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, হয়তো ভয় পেতে পারো, তাই চলে আসতে হলো। নুহা হালকা হাসার চেষ্টা করলো, তারপর বলল, আপনাকে ধন্যবাদ, নিজের কাজ পেলে আমার কথা ভেবে চলে এসেছেন। কিন্তু আমি সত্যিই এতটা ভীতু নই। ইস, আপনি তো ভিজে গেছেন একেবারে। একটা কাজ করুন, আপনি বরং ফ্রেশ হয়ে নিন, আমি চলে যাচ্ছি। নুহা পিছন ফিরে হাঁটা দিতেই আহির হঠাৎ তার কবজি ধরে ফেলল। নুহা কেঁপে উঠল। এই লোকটা আসলে চাইটা কি? সহজে ছাড়বে না বলে মনে হচ্ছে। নুহা ভয়ে ভয়ে আহিরের দিকে তাকালো নুহা। আহির স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তার চোখে ছেয়ে রইল, তারপর ঠান্ডা গলায় বলল, কোথায় পালাচ্ছেন ম্যাডাম? তুমি হাতে নাতে ধরা পড়েছ, তারপরেও এতটা কনফিডেন্স? নুহা হাত ছাড়িয়ে নিয়ে বলল, হাতে নাতে ধরা পড়েছি মানে? আমি কি কোনো চোর? আপনার কি কিছু চুরি করেছি আমি? আহির আবারও মৃদু হাসলো। চুরি তো করছই, তবে ঠিক কি কি নিয়েছ সেটা এখন স্পষ্ট বুঝে উঠতে পারছি না। নুহা অবাক হয়ে আহিরের দিকে তাকালো। চুরি করেছে? কি চুরি করেছে? এই লোকটা পেয়েছেটা কি তাকে? সোজা এত বড় অপবাদ দিচ্ছে। ইচ্ছে তো করছে মাথা ফাটিয়ে দিতে। তবে যেহেতু ভুলটা তার, অবশ্য ভুল যার হোক সেটা বড় বিষয় না। বড় ব্যাপার নুহা ধরা পড়ে গেছে, তাই সহ্য করা ছাড়া উপায় নেই। নুহা নিজেকে সামলে বলল, আপনি অপবাদ দিচ্ছেন আমাকে? চোখে দেখেছেন কিছু আমার হাতে? কোথায় কি যত সব বাজে কথা। আহিন নির্লিপ্ত ভঙ্গিতে বলল, অপবাদ কেন দেব? গত কদিন ধরে ভেবেছি, তন্দ্রা ত্যাগ করেছি, নিজের সমস্ত সংশয় জেরে ফেলেছি। এখন নিশ্চিত হয়েই বলছি, তুমি আমার অনেক মূল্যবান কিছু চুরি করেছো নুহা। নুহা বিরক্তি নিয়ে তাকালো, চোখে খানিক অবিশ্বাস, রাগ। আহিরের কেমন করে যেন তার দিকে তাকিয়েছে, ঠোঁটের কোণে হালকা হাসি। নুহার অস্বস্তিতে খানিকটা আনন্দ খুঁজে পাচ্ছে সে। নুহার মাথাটা আচমকা গরম হলো। আহিরের দিকে এগিয়ে এসে চোখে চোখ রেখে বিরক্ত ভরা কণ্ঠে বলল, কি এমন দামি জিনিস চুরি হয়ে গেছে আপনার? হীরা, মুক্তা, জহরত, নাকি কোটি কোটি টাকা? কোহিনূর আছে বুঝি আপনার কাছে, নাকি তার চেয়েও দামি কিছু? আর তার থেকেও বড় কথা, সাহস হয় কি করে আপনারা আমাকে চোর বানাচ্ছেন? বলুন, ঠিক কী চুরি করেছি আমি আপনার? আহির এক পলক তাকিয়ে থাকলো, তারপর নিজেও কিছুটা নুহার দিকে এগিয়ে এলো, চোখে চোখ রেখে বলল, আমার মন। নুহার হৃদস্পন্দন যেন থেমে গেল এক মুহূর্তের জন্য, তারপর হঠাৎ করে দরপড় করে বেড়ে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে উঠল, চোখের পাতা কাঁপছে, ঠোঁট শুকিয়ে এলো। সে অস্থিরভাবে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আপনি মজা করছেন আমার সাথে? আহির একইভাবে বলল, তোমার কি বয়ফ্রেন্ড আছে? প্রশ্নটা অসময়ে ধাক্কা দিল নুহাকে। বুকের ভিতর সাইফ চাপা আগুন যেন কেউ হঠাৎ করে উস্কে দিল। সমস্ত শরীর কাঁপছে, কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আশ্চর্য, তার কি ভয় করছে? নুহা মাথা নিচু করে নীরবে না সূচক ইঙ্গিত করল। আহির নিজের হাসিটিকে গোপন করে বলল, আমি কি খুব খারাপ ছেলে? নুহা মাথা নাড়ল, কিন্তু মুখ তুলে তাকানোর সাহস তার আর হলো না। মুখে অস্থিরতা, তীব্র লজ্জা চেপে ধরেছে তাকে। এক পা পিছিয়ে আসার চেষ্টা করলো। মনে হচ্ছে পালাতে পারলেই বুঝি এই মুহূর্তে সে বেঁচে যাবে, নয়তো হৃৎপিণ্ড যতটা তীব্র গতিতে চলছে তাতে এখনই বোধ হয় বেরিয়ে আসবে। আহির আবার জিজ্ঞেস করলো, তাহলে সমস্যা কোথায়? নুহা বারবার ডোক গিলে গলা ভিজানোর চেষ্টা করলো, বারবার নিজেকে সামলানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। কিছু বলতে পারছে না কেন সেটা ভেবে নিজের উপর রাগ হলো। এতটা অস্থির হওয়ার কারণটাও খুঁজে পেল না। কাফা কণ্ঠে বলল, আমার শরীরটা ভালো লাগছে না। আহির উদ্বিগ্ন হয়ে আরেক ধাপে এগোতে না এগোতেই নুহা এক দৌড়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। আহির হতভম্ব হয়ে নুহান যাওয়া দেখল। ঘরে ঢুকে নুহান দরজাটা বন্ধ করে দিল। দরজাটা বন্ধ হতেই যেন বাইরের পুরো পৃথিবীটা এক মুহূর্তে থেমে গেল। দেয়ালগুলোর মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল নুহার তীব্র হৃদকম্পন। বুকটা ঠিক যেন একটা ছোট্ট পাখির খাঁচায় আটকে পড়া মরিয়া হয়ে পালাতে চাইছে।
আবার ভয়েও কাঁপছে। মাথার ভিতর শব্দের বৃষ্টিতে যেন তুফান লেগেছে আহিরের কথা, তার চোখের চাউনি, সেই হঠাৎ প্রস্তাব, সব কিছু একসাথে ঝড় তুলছিল মনে। এক ধরনের অস্বস্তিকর লজ্জা, বিস্ময় আর একটু অদ্ভুত উষ্ণতা, সব মিলিয়ে যেন মনটা লাল রঙের রাঙিয়ে গেছে। এই অনুভবটা বাসার বাইরের কিছু তীব্র, ভয়ঙ্কর আবার আকর্ষণীয়। হৃদয়ের উঠোনে যেন হঠাৎ বৃষ্টি। নুহার ভাবতে পারল না। টেবিল থেকে পানির বোতলটা তুলে নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে ফেলল। বুকের ভেতর এক অদ্ভুত ছাপা দুঃখ ফুকানি। আহিরের বলা প্রতিটি শব্দ মাথার ভেতর যেন এক একটা বুলেটের মতো ঠাস করে গেঁথে যাচ্ছে চিন্তার দেয়ালে। নুহা গভীর একটা শ্বাস নিল, সমস্ত বিশৃঙ্খল অনুভূতিগুলোকে গিলে ফেলতে চাইল। তারপর গায়ে এলিয়ে দিল বিছানায়, চোখ দুটো ছাদের দিকে। মনটা বড্ড অস্থির, এমন কেন হচ্ছে? নুহা সারাদিন ঘরেই কাটলো। বাইরের আলো ক্রমেই ফিকে হয়ে আসছে। জানালার গ্লাসের রং ছড়ানো আকাশ এখন ধীরে ধীরে বেগুনি ছায়া মেখে নিচ্ছে। পাখিরা বাসায় ফিরছে, দূরের কোথাও মসজিদের আজান ভেসে আসছে। সব মিলিয়ে সন্ধ্যা নামার এক অলিখিত ঘোষণা। ঘরের নিস্তব্ধতা আর আত্মদহন আর টানা যাচ্ছিল না। নুহার মনে হলো এবার বের হতেই হবে। পেটের মধ্যে যেন কেউ ঘুষি মারছে। প্রচণ্ড খিদে যেন একটা ওজন নিয়ে বসে আছে পেটে। পা টিপে টিপে দরজা খুলে বাইরে বের হলো নুহা। আহিরের ঘরের দরজা বন্ধ, মানে সে ঘরেই আছে। এই তথ্যটা জেনে একটা অজানা স্বস্তি নেমে এলো। নুহা আস্তে করে নিচে নেমে এলো। বসার ঘরটা পুরো ফাঁকা, একটুখানি হাঁপ ছাড়ল সে। এইটুকু নিশ্চিতে বড় প্রাপ্তি। রান্নাঘরে ঢুকতে মুহূর্তে যেন নুহার নিঃশ্বাস আটকে এলো। চুলের সামনে দাঁড়িয়ে আহির, সাদা রঙের টি শার্ট আর কালো ট্রাউজারে, চুলগুলো এলোমেলো, চোখে মুখে কেমন লালছে আবার। একবারে চোখে পড়তেই নুহা গলা শুকিয়ে গেল। আস্তে করে একটা ডুব গেল। মন তো চাইছে ছুটে চলে যেতে, কিছু বলবে কি ভাবছে। ঠিক তখনই দরজায় বেজে উঠল কলিং বেল। আহিরকে প্রতিক্রিয়া জানানোর সময় না দিয়ে নুহা তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দিল। আরিফা বেগমকে দেখে হঠাৎই আবেগে জড়িয়ে ধরলেন। আরশ পাশে দাঁড়িয়ে মুখে বিরক্তির ছাপ নিয়ে বলল, তুমি তো এমন করছো যেন কত শত বছর ধরে আমাদের দেখো না। আরিফা বেগম হেসে ফেললেন। আরশকে চোখে রাঙিয়ে নুহার মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, তোমার একা কষ্ট হয়নি তো? ঝড় বৃষ্টি হচ্ছিল, খুব চিন্তায় ছিলাম আমি। আহিরকে আসতে বলেছিলাম, ও আসেনি। আরশ মুখ বাঁকিয়ে বসে পড়ল। ঠিক তখনই আহির রান্নাঘর থেকে চা হাতে বেরিয়ে এলো। চুপচাপ আরশের পাশে বসে গেল। নুহা ততক্ষণে রান্নাঘরের দিকে চলে গেছে। আহির ঠোঁটে কাপ ছুঁয়ে এক চুমুক নিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। সেদিন রাতও আর মুখোমুখি দেখা হয়নি আহির নুহার। পরে পুরো দুদিন নুহা যেন আড়ালেই থেকেছে, কোনোভাবেই চোখে পড়েনি আহিরের। আর এই অনুপস্থিতি ধীরে ধীরে অস্থির করে তুলছে আহিরকে। একটা প্রশ্ন বারবার ফিরে আসছে তার ভেতরে, তবে কি নুহা তাকে পছন্দ করে না? এমন প্রশ্ন যে মনের ভিতর এতটা খোঁচা দিতে পারে, আহির আগে বুঝে ওঠেনি। এই অনিশ্চয়তা, এই নীরবতা একেবারে ছেকে ধরেছে তাকে, সাথে সাথে বাড়াচ্ছে অস্থিরতা। সন্ধ্যার পর বসার ঘরে সবার মাঝে জমে উঠেছে আড্ডা। আফরোজা বেগম, তায়েফ মীর সবাই ফিরে এসেছে। পরিবেশটা প্রাণবন্ত, হাস্যরস মাখানো। নুহা স্বাভাবিকভাবেই বসে আছে সবার মাঝে। হঠাৎ কলিং বেলের শব্দ। নুহা উঠে গিয়ে দরজা খুলল। ঠিক তখনই মুহূর্তের জন্য থমকে গেল আহির। নুহা একেবারেই উপস্থিত ছিল না যে আহির হতে পারে। আহির সাধারণত এত তাড়াতাড়ি ফেরে না। নুহা ভেবেছিল রউফ মীর ফিরেছে। নুহা মাথা নিচু করে একটু সরে আসতে যাবে, এমন সময় আহির পেছন থেকে নুহার একটা হাত ধরল। চমকে ওঠায় তাকায় নুহা। আহিরের চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু সেই ক্লান্তির গভীরে চাপার রাগ আর প্রত্যাখ্যানের আশঙ্কা যেন হু হু করে দাউ দাউ করে জ্বলছে। নুহা চাপা স্বরে বলল, কি করছেন? সবাই আছে এখানে, কেউ দেখে ফেললে? আহির কথা শেষ করতে দিল না, হাতটা ছেড়ে দিল। শুধু নুহার দিকে ঝুঁকে গিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, রাতের খাবারের পর তোমার জন্য ছাদে অপেক্ষা করব, আমার উত্তর চাই। কথাটা শেষ করে আহির সোজা ভিতরের দিকে চলে গেল। নুহা দাঁড়িয়ে রইল দরজার কাছে স্থির। অস্থিরতা বাড়ল মনের। আহিরের চোখে রাগের সাথে সাথে হতাশা, চাপা কষ্ট, একটা ব্যাকুলতা ছিল। নুহা বুঝতে পারছে এই ছাওয়া কোনো শিশু সুলভ অভিমান নয়, এই ছাওয়া এক অসহ্য অপেক্ষার ফল। নুহা ধীরে ধীরে দরজা বন্ধ করলো। ভিতরে ফিরে আসতে সবার কোলাহল আবার তাকে আচ্ছন্ন করলো, কিন্তু ভেতরে যে তীব্রতা,
অনিশ্চয়তায় হারিয়ে যাওয়ার ভয় তাকে ঠিক স্বাভাবিকভাবে বসতে দিল না। নিশুতি রাত, চারপাশ নিস্তব্ধ। মাথার উপরে বিশাল গোলাকাবৃত্তি পূর্ণিমার ছাদ, নির্মল শুভ্র। ছাদের আলোয় চারপাশ যেন রূপকের ফলেপে মোড়ানো। তৃণগুলোর ডগায় জ্যোৎস্নার নাচ দেখতে মনোমুগ্ধকর লাগে। গাছের পাতাগুলো ধীরে ধীরে দুলছে হাওয়ার মৃদু ছোঁয়ায়। ছাদের ঠিক কোণার দিকে একটা পুরনো চৌকি রাখা, তার গায়ে জ্যোৎস্নার রেশ এসে পড়ছে। দূরে কোথাও একটা ঝিঁঝির ডাক ভেসে আসছে মাঝে মাঝে। ছাদের কার্নিশে বর দিয়ে দাঁড়িয়ে আছে আহির, চোখ জোড়া স্থির ছাদের দিকে, গভীর চিন্তিত আর খানিকটা বিরক্ত। নিঃশ্বাসে একটা অস্থিরতা কাজ করছে। হাতে থাকা ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখল, রাত 11টা পার হয়ে গেছে। রাতের খাওয়া দাওয়া শেষ করেছে অনেক আগে। নুহা এখনো আসেনি, নিশ্চয়ই দাদা দাদির সঙ্গে ব্যস্ত। এমনটাই ভাবার চেষ্টা করলো আহির, কিন্তু অপেক্ষাটা যতটা দীর্ঘ হচ্ছে আহিরের ধৈর্য ততটাই কমছে। হাত ঘড়ির ঘন্টার কাঁটাটা 12টার কাঁটা ছুতেই যেন আহিরের সূর্যের ভাত ভেঙে গেল। ছাদের শান্ত হাওয়া বিরক্ত লাগতে শুরু করলো। মেজাজ ক্রমশ খারাপ হচ্ছে। আর না, আহির নেমে এলো নিচে, সরাসরি গেল নুহার ঘরের দরজার সামনে। দরজা বন্ধ মানে নুহা ভিতরে, এবং তার কোনো ইচ্ছেই নেই বের হওয়ার। আহির দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, ঠোঁট কামড়ে রাগ সংবরণ করার চেষ্টা করলো, কিন্তু পারেনি। মনে মনে গর্জে উঠল, এই মেয়ে ভাবে কি নিজেকে? আহির ইবনান মীরের ইগো বলে কিছু নেই নাকি? সোয়াল শক্ত করে টান পায়ে নিজের ঘরে ফিরে গেল। কিছুতে মাথা ঠান্ডা করতে পারছে না। ভেতরে জমে থাকা রাগ যেন ডগডগে আগুন হয়ে ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। রুমে ঢুকেই এক দৃষ্টিতে তাকালো বোঝালো হেভি ব্যাগের দিকে, যেখানে নিজের সময় সে পাঞ্চ প্র্যাকটিস করে। সময় নষ্ট না করে পাঞ্চ গ্লাভস হাতে তুলে নিল। তারপর ক্রোধের বহিঃপ্রকাশ হিসেবে একের পর এক ঘুষি চলল দম পুরানো পর্যন্ত। একসময় হাঁপাতে হাঁপাতে দেয়ালে হেলান দিয়ে বসে পড়ল আহির। মাথার ঘামে চুল এলোমেলো, চোখে বিস্তর ক্লান্তি, কিন্তু মনের আগুন একদম নিভেছে এমনটা বলা যাবে না। নিজেকে বোঝালো অনেক হয়েছে, যথেষ্ট করেছে সে, আর না। এবার নিজেকে আর তার সামলানো উচিত। সকালের আলো আস্তে আস্তে ছড়িয়েছে পুরো দিগন্ত জুড়ে। জানালার পাশে রাখা পর্দার পাক গলে সূর্যের কোমল কিরণ এসে মুখে পড়ছে নুহার। ঘুমের মধ্যে বারবার চোখ মুখ কুঁচকে আসাটাই তার চরম বিরক্তির বহিঃপ্রকাশ। ঘড়ির অ্যালার্মের তীক্ষ্ণ শব্দে ঘুম ভেঙে গেল। কিছুটা আনমনা ভঙ্গিতে উঠে বসলো নুহা। আজ ক্লাস আছে ভার্সিটিতে, তাড়াতাড়ি রেডি হতে হবে। কিছুটা তাড়াহুড়ো করে প্রস্তুত হয়ে নিচে নেমে এলো। সিঁড়ি বেয়ে নামতেই নিচে ডাইনিং স্পেসে চোখ পড়ল, সবাই ইতিমধ্যে নাস্তার টেবিলে বসে গেছে। ঘরের মধ্যে গরম পরোটার গন্ধ ভেসে আসছে। নুহা ধীরে পা ফেলে চুপচাপ গিয়ে নাস্তার টেবিলে বসে পড়ল। আরও সে এক দৃষ্টিতে নুহার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার নুহা, তোমায় এমন মনমরা লাগছে কেন? আবার কি হলো? নুহা মুখ নিচু করে প্লেটে রাখা এক টুকরো পরোটায় কামড় দিল। কিছুটা ভয়ে আছে সে। তেমন কিছু না ছোটু। ছোটো কথাটা কানে আসতে আরও চোখ মুখ কুচকালেও আরিফা বেগম সামনে থাকাই কিছু বলল না। আরিফা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, তোমার কি শরীর খারাপ নুহা? নুহা কিছু বলার আগে চোখ পড়ল মূল দরজার দিকে যাওয়া আহিরের দিকে। কালো প্যান্ট আর মেরুন শার্ট পরা। শার্টটা সুচারুভাবে ইন করা, হালকা স্পাইকভাবে কাটা চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্যাগ। নাস্তার টেবিলে না এসে দরজার দিকে যাচ্ছে কেন? আরিফা বেগম তাকে দেখে ডেকে উঠলেন, কিরে, নাস্তা না করেই বেরিয়ে যাচ্ছিস যে? আহির একবার পেছন ফিরে তাকালো, বলল, আমার দেরি হয়ে গেছে আম্মু, আজ বাইরে খেয়ে নেব, ইমার্জেন্সি কাজ আছে। রউফ মিয়ার হাতে চায়ের কাপে নামিয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, কিন্তু নুহার ভার্সিটি আছে, ওকে নিয়ে কথা শেষ হওয়ার আগে গটগট করে বেরিয়ে গেল আহির। রউফ মিয়ার অবাক চোখে ছেলের চলে যাওয়া দেখলেন। নুহা চুপ করে বসে রইল। মাঝে কেটে গেছে বেশ কয়েকদিন। এই কদিনে নুহাকে আহিরে চোখ এড়িয়ে চলতে হয়নি একটুও, কারণ আহির নিজেই যেন বেপাত্তা হয়ে গেছে। অনেক রাত করে বাড়ি ফেরা, আবার সকাল সকাল বেরিয়ে যাওয়া, এই তার রুটিন হয়ে দাঁড়িয়েছে। এমনিতে সারাদিন হাসপাতালেই কাটে তার। আজকের সকালটা কিছুটা আলাদা। নিচতলার দিক থেকে হঠাৎ করেই চেঁচামেচির শব্দে নুহার ঘুম ভেঙে গেল। অস্থির মনে নেমে এলো নিচে। সিঁড়ি ভাঙতে চারপাশের
বাতাসে এক ধরনের টান টান উত্তেজনা অনুভব করলো সে। গলার স্বর দুটো পরিষ্কার শোনা যাচ্ছে, রৌফ মির আর আহির। নিচে নেমে গিয়ে যতটুকু বুঝলো তা হলো বিতর্কের কেন্দ্রবিন্দু তাইফ মিরের হৃদযন্ত্রের অপারেশন। নুহার মনে হলো কতদিন পর আহিরকে দেখল সে। তবে আহির তার দিকে তাকালো না, সুন্দরভাবে উপেক্ষা করলো। আসলে এরকম ঘটনা এখন আর নতুন কিছু না নুহার জন্য। একই ছাদের নিচে বসবাসের ফলে মাঝে মাঝে দেখা হয়ে যায় দুজনের। কোনো কাজে কথা বলতে হলে আহিরের তরফ থেকে দু একটা বাক্য ছাড়া আর কিছু শোনা যায় না। প্রতিটি শব্দে জোরে পড়ে বিরক্তি আর গা জ্বালানো উদাসীনতা। আর সবচেয়ে যেটা যন্ত্রণাদায়ক তা হলো তার এড়িয়ে যাওয়া, ঘরের মধ্যে উপস্থিত থেকেও এরকম অনুপস্থিত থাকা। তবু আজকের এই একটুখানি দেখা যেন কোথাও নুহার ভেতরের আবেগগুলোকে নাড়া দিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর তাইফ মিরকে নিয়ে আহির, রৌফ মির, আরিফা বেগম হাসপাতালের দিকে রওনা হলো। বাড়িতে রইল নুহা, আরশ আর আনোয়ারা বেগম। নুহার ভেতরটা যেন হঠাৎ করেই কেমন অস্থির লাগলো। তাইফ মিরের অপারেশনের কথা ভেবে এরকম অস্থির হয়ে আছে সে। যতক্ষণ না সে নিজে চোখে দেখে আসে তাইফ অসুস্থ, ততক্ষণ শান্তি নেই। এর মধ্যেই আরিফা বেগমের কাছ থেকে খবর এলো অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে, ভয় কিছুটা কেটেছে। আরিফা বেগম জানালেন কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরবেন, আর তখন নুহাকে নিয়েই আবার হাসপাতালে যাবেন। তবে স্বাভাবিক পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হলো না। সন্ধ্যা পেরিয়ে রাত ঘনিয়ে এলো, তবু আরিফা বেগম বাড়ি ফিরলেন না। নুহা প্রথমে অস্থির হয়ে বারবার ফোন করলো, প্রতিবারই ফোন বেজে কেটে গেল। কোথাও যেন একটা অজানা আশঙ্কা বুকের ভেতরে কুণ্ডলি ফাঁকাতে শুরু করলো নুহার। এরই মধ্যে বাড়িতে হাজির হলেন আহিরদের এক আত্মীয়রা, যাদের থেকে নুহা জানতে পারলো তাইফ মির আর নেই। কথাটা শুনে যেন পুরো বাড়িতে শোকের দশ নেমে এলো। আস্তে আস্তে আত্মীয় স্বজনেরই ভিড় বাড়ল, কান্না আর উদ্বেগে বাতাস ভারী হয়ে উঠল। নুহা থম মেরে বসেছিল কিছুক্ষণ, বুকের ভেতর অসহনীয় কষ্ট অনুভব করলো। নিজেকে আর ধরে রাখতে পারল না, আরশকে জড়িয়ে ধরে হুহু করে কেঁদে উঠল। এমন কান্না তার অনেক বছর হয়নি। ঢাকায় আসার মাসখানেক আগে বড় চাচি মারা গিয়েছিলেন, তখনও এতটা কাঁদিনি সে। অথচ এই মানুষটার সাথে মাত্র কদিনের চেনা, কীভাবে যেন এক অদ্ভুত ঘনিষ্ঠতায় তার হৃদয়ের এক কোণে জায়গা করে নিয়েছিলেন। নুহা অবাক হলো আজকের আরশকে দেখে, যে আরশ নুহার কাছে প্রায় ঘেঁষতেই চায় না, সে আজ তার কোলে মুখ লুকিয়ে কাঁদছে। নিজের অজান্তেই নুহা চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। বাড়িতে আসা এত আত্মীয়, চেনা অচেনা মানুষের মধ্যে আরশকে নুহার সান্নিধ্য স্বস্তি দিচ্ছে। রাত গভীর হলে তাইফ মিরের নিথর দেহ এসে পৌঁছালো বাড়িতে। অ্যাম্বুলেন্সের শব্দে কেঁপে উঠল নুহা। নিজেকে সামলে আরশকে শান্ত করতে চেষ্টা করল। সিদ্ধান্ত হলো রাতের মধ্যে দাফন সম্পন্ন করা হবে। তবে সব কিছুর মাঝে রৌফ মির কঠোর কণ্ঠে জানিয়ে দিলেন আহির কোনো অবস্থাতেই তার বাবার মরদেহ ছুঁতে পারবে না। এসব কেন হচ্ছে নুহা কিছুই বুঝল না। আহিরের অপরাধ কি তাও তার জানা হলো না। বাড়ির বড় জ্যেষ্ঠরা, আত্মীয়রা রৌফ মিরকে বোঝানোর চেষ্টা করলেন আহির যে তাইফ মিরেরই রক্ত মাংস তা তাকে স্মরণ করিয়ে দিলেন। জানা যায় যাওয়ার আগে মাত্র একবারই ঘরে ফিরেছিল আহির গোসলের জন্য। তার চেহারায় ক্লান্তি, যন্ত্রণা এবং ভেতরে ভেতরে চলতে থাকা জ্বর স্পষ্ট ছিল। এক মুহূর্তের জন্য নুহার চোখের সামনে বেশি উঠেছিল সেই মুখটা, কিন্তু কিছু বলার সুযোগ হয়নি। তারপর আর দেখা মেলেনি আহিরের। বেশ কয়েকদিন কেটে গেছে। এই কয়েকদিনে আহির বাড়ি ফেরেনি, এমনকি কারো ফোনও ধরেনি। কোথায় যেন গায়েব হয়ে গেছে সে। আনোয়ারা বেগম স্বামী হারানোর দুঃখের সঙ্গে আহিরকে হারানোর শঙ্কায় দিশেহারা। প্রতিটা মিনিটে তিনি আহিরের কথা জিজ্ঞেস করেন। রৌফ মির এতদিন কঠোর থাকলেও শেষমেশ নরম হয়ে তিনি নিজেই পরিচিত জনদের ফোন করে খোঁজ নিচ্ছেন ছেলের, কিন্তু কারো কাছেই আহিরের কোনো খবর নেই। নুহারও অস্থিরতা বাড়ল। এই মুহূর্তে এই অবস্থায় বাড়ির লোকেদের ফেলে রেখে কোথায় আছে ওই স্বার্থপর লোকটা? একা একা নিশ্চয়ই ঘুমড়ে মরছেন। সবুজে মোড়া এক নিবৃত্ত গ্রাম মধুপুর। গ্রামের কিছু কিছু জায়গায় ইটের রাস্তা হলেও কিছু জায়গায় এখনও কাঁচা রাস্তার ছোঁয়া পাওয়া যায়। মাথার উপর ঝুঁকে থাকা বিশাল বিশাল তাল গাছ,
নারকেল গাছ আর বাঁশঝাড়ের ফাঁক গলে রোদ নামছে ধীরে ধীরে। পাখিরা সারাদিনের ছোটোছুটি শেষে এক একটা গাছকে আপন ঠিকানা ভেবে নীরবে বসে পড়েছে। পাশের ধান খেতে কাকের কণ্ঠে হঠাৎ কর্কশতা, আবার কোথাও শালিকের কিচিরমিচির। কানে ভেসে আসে দূরের কোনো গরুর ঘণ্টা ধীরে ধীরে সরে ফেরার সুরে। সালার ছাউনিগুলো সোনালি রঙে দৃপ্ত। সূর্যের শেষ আলিঙ্গনের সময় গ্রামের মাঝখানে এক টুকরো মাঠের কোণে বসে থাকা কয়েকটা ছেলে ধুলোয় মাটি বল ছুঁড়ে খেলছে। কারো মা ডাক দিচ্ছে, এদিকে আয়, সন্ধ্যা নামছে। আকাশের রং ধীরে ধীরে বদলে যাচ্ছে, নীলচে আকাশে মিশছে ধূসর ছায়া। দিগন্তের কোণে এক ফালি চাঁদ লাজুক মুখে উকি দেবে এবার। সন্ধ্যার শালীনতা নামছে আস্তে আস্তে। আহির ধীর পায়ে হেঁটে বাঁশের তৈরি পুরনো গেটটা পার হয়ে উঠোনে পা রাখতে এক মুহূর্তে থমকে গেল। বারান্দার কোণায় নিচু পিঁড়িতে বসে থাকা মেয়েটাকে দেখে। সূর্যের শেষ আলোয় মেয়েটার মুখটা যেন আরো স্পষ্ট হয়ে উঠল। কাঙ্ক্ষিত মুখটা হঠাৎ করে দেখার পরেও অপলক তাকিয়ে থাকাটা জরুরি মনে হলো না আহিরের। এক ধরনের নিস্তব্ধতা বর করলো তার চোখে মুখে। এমন সময় উঠোন থেকে প্রায় 50-60 বছর বয়সে এক বৃদ্ধ এগিয়ে এলেন। পরনে নীল ছাপা শাড়ি, পুরনো শাড়ি। বললেন, দাদু ফিরছস? তোর অপেক্ষায় বসেছিলাম এতক্ষণ। দেখ তো, এই মাইয়াডারে চিনস নাকি? নুহা চুপচাপ উঠে দাঁড়ালো, আহিরের দিকে তাকালো। কতদিনের চেনা মুখটা কত অচেনা লাগছে আজ। সবসময়ের দেখা পরিপাটি মানুষটাকে বড্ড এলোমেলো লাগছে। পরিপাটি থাকা চুলগুলো আজ এলোমেলো হয়ে পড়ে আছে কপাল জুড়ে। এতদিন সে এখানে ছিল, এই গ্রামে। আহির খুব স্বাভাবিক ভঙ্গিতে উঠোনে থাকা টিউবওয়েলের দিকে এগিয়ে যেতে যেতে বলল, কে উনি? আমি ওনাকে চিনি না। এক মুহূর্তের জন্য নুহা যেন অবাকের শেষ সীমানায় পৌঁছে গেল। কি বলল আহির? চেনে না? এই একটা বাক্য যেন বুকের ভেতর কাটার মতো বিঁধে গেল। নুহার মেজাজ খারাপ হলো। নুহা মনে মনে ভাবলো, এই গ্রামের এত বড় বড় তাল নারকেল গাছের সঙ্গে কোনোভাবে ধাক্কা খেয়ে হয়তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে আহির। সিনেমায় যেমন হয় আর কি। নয়তো নুহাকে চেনে না এই লোক? এখানে বসে নাটক শিখেছে নাকি? বৃদ্ধা আবার বললেন, তাই ওই যে কইল, হেতি তোর বউ লাগে। আহির টিউবওয়েলের নিচে পানি নিয়ে হাতে মুখ ধুচ্ছিল। কথাটা কানে যেতেই এক জটকায় মাথা তুলল। চট করে নুহার দিকে তাকালো। আহিরের চোখে রাগ, অবাক হওয়া নাকি বিরক্তি নুহা বুঝতে পারল না। সে শুধু কোনো মতে একটা হালকা হাসি দেওয়ার চেষ্টা করল। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।